নতুন অফিস স্যার কি যদি বলে যান নতুন অফিসে কাজ শুরু করবেন, আজকে আসছেন তো এই অফিসকে কেন্দ্র করে ভাবে আপনার এতদিন তো অন্য অফিসে ছিলেন, নতুন একটা অফিস হলো। না নতুন অফিস তো এখন যে আমি শিফট করছি ওখানে জায়গা ছিল না, ওখানে অফিসার অনেক বেশি ছিল, ওখানে জায়গা ছিল না, ওখানে টয়লেট ছিল না, লেডিস টয়লেট ছিল না, ওখানে মিটিং হল ছিল না, আমাদেরকে মিটিং যেতে হতো অন্য জায়গায়। আর এখন খুব বেশি অফিসার আসবেন এখন এটা তো এখানে এসছি, এখানে আমি আগে এলাম না, এখন দেখবো আমরা কিরকম আছে না আছে, কিন্তু শুনলাম জায়গা স্পেস বেশি আছে, ডাবল স্পেস আছে যেটা আগে ছিল। স্যার ট্রাইব্যুনাল তো গঠন করে দেওয়া হলো, ট্রাইব্যুনাল তো গঠন করে দেওয়া হলো, আর সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোচ্ছে? এটা তো সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করবো। আচ্ছা, ট্রাইব্যুনাল তো গঠন হলো, ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে, কিভাবে? এটা তো দেখুন, ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে, এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যেগুলি তৈরি হবে আমরা লেগে আছি, যত তাড়াতাড়ি এদেরকে কাছে করতে পারবো। আরো ফোর্স তো আসছে স্যার, আরো স্যার আসবেই। ঠিক, থ্যাংক ইউ স্যার আপনি নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনারা শুনলেন যে সিইও ওয়েস্ট বেঙ্গল মিস্টার আগরওয়াল ঠিক কি বললেন, যে এসআইআর নিয়ে এবং এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে এবং আগের বিষয়গুলোর জন্যেও যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 19 জনের, এবং সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে, এবং সেটা যে লিস্টটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর, এই যে প্রাক্তন বিচারপতিদের নিয়ে, কলকাতা হাইকোর্টের যে সমস্ত প্রাক্তন বিচারপতিরা আছেন সেই তাদের দিয়ে এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে 19 জন সদস্যের। আমরা সকলেই জানি, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আগামীকাল রয়েছে এই এসআইআর মামলার আবার একটি হিয়ারিং সুপ্রিম কোর্টে। সময়টা এখনো পর্যন্ত জানা যায়নি, কটার সময় কেসটি সুপ্রিম কোর্টের এজলাসে উঠবে, প্রধান বিচারপতির এজলাসে, এবং আগামীকালই কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর, এবং আমরা মানুষের ভাষা থেকে গতকালকের এপিসোডে এটা জানিয়েছিলাম যে আমাদের অনুমান যে সুপ্রিম কোর্টের পুরো এজলাসের হিয়ারিংটা হয়ে যাওয়ার পর সম্ভবত সাপ্লিমেন্টারি লিস্ট সেটা বেরোতে পারে, এটা আমাদের অনুমান ছিল। কিন্তু এখন সেই অনুমানটা আরো খানিকটা তীব্র হয়ে সূত্র মারফত যা জানা যাচ্ছে, আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন এতক্ষণে, যে সেটা সম্ভবত সন্ধ্যের দিকে বেরোতে পারে, এবং সেটা মোটামুটি 27 লক্ষের মতো একটা সংখ্যা। তার মধ্যে বাদ কত যাবে সেটা নিয়ে তো অসংখ্য অনুমান চলছে, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে প্রায় 10 লক্ষের মতো বাদ যেতে পারে। কিন্তু সেটা নিয়ে যখন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে না, ওটা ভুল খবর, আসলটা আমি বলতে চাইছি না। মানে উনি একটা রহস্য রেখেছেন, রাজনীতিতে সেটা হতেই পারে। কিন্তু সংখ্যাটা যে খুব কম নয় এটাতেও খুব একটা সন্দেহ নেই, অনুমান যদি করেন আপনারা। কারণ তার কারণটা খুব সহজ, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন তাদেরই গেছে যাদের খসড়া তালিকাতে হয়নি, তারপরে যে ফাইনাল লিস্ট হয়তো খসড়া তালিকায় হয়েছিল, তারপর যে ফাইনাল লিস্ট, সে ফাইনাল লিস্টে 28 তারিখে তাতে তাদের ওঠেনি, মানে একটা স্ক্রিনিং সেখানে হয়ে গেছিলই, মানে সম্ভাবনাটা ক্ষীণ হয়ে গেছিল। এর পরবর্তীতে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসটা হচ্ছে, এটাতে যে সেই সংখ্যা, মানে বাদ পড়ার সংখ্যা যে খুব কম হবে না, এটা সেইটা সূত্র ধরে একটা অনুমান করা যায় অঙ্কের হিসেবে, অনুমানের ভিত্তিতে। কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে অনেকগুলো প্রশ্ন। খোদ সিইও ওয়েস্ট বেঙ্গল তিনি বলতে পারছেন না যে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনালটা হলো, যাতে কিনা এরপরেও যাদের নাম বাদ পড়বে তারা সেখানে অ্যাপিল করতে পারবেন। কিন্তু
সেটার প্রসেসটা ঠিক কি সেটা সম্পর্কে তিনি এখনো কিছু বলতে পারছেন না। তিনি এটা বলছেন অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগবে, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অনেক বিষয় ভাবতে হবে। কাজেই ওই অ্যাপেলেট ট্রাইব্যুনাল বিষয়টি সেটাও নিশ্চয়ই আগামীকাল সুপ্রিম কোর্টে সেটাও নিশ্চয়ই উঠবে। তার পরিকাঠামো কি হবে, কত দিন, কে কে তাতে কিভাবে আবেদন করতে পারবে, তার ক্ল্যারিটি আশা করি কালকে সুপ্রিম কোর্টের থেকে পাওয়া যেতে পারে, বা মহামান্য বিচারপতিরা আশা করি এই বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চয়ই দেখছেন। কিন্তু এখানে পাশাপাশি আর দুটো তথ্য তো আমরাই জানিয়েছিলাম, সেটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এর পরবর্তীতে যে লিস্টগুলো বেরোবে সেগুলো বেরোবে প্রত্যেক শুক্রবার করে। তাহলে আমরা হিসাব করে পেয়েছিলাম যে ভোটের মাঝখানে আর মাত্র দুখানা, ভুল বললাম, নমিনেশন ফাইলের যে ডেট, লাস্ট ডেট 6ই এপ্রিল, তার মাঝখানে আর দুটো শুক্রবার পড়ছে। আচ্ছা, অনেক দর্শক বন্ধু এটাও বলেছেন যে খুব দ্রুত কাজ করে বাকি 23 লক্ষ কমপ্লিট করে ফেলা হবে, 2 লক্ষ করে প্রায় বা 1.5 লক্ষের বেশি করে এক দিনে কমপ্লিট করে ওটাকে কমপ্লিট করে ফেলা হবে। ধরে নিলাম তাও হলো, কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এতে যারা আবেদন করবে তার সময়সীমাটা ঠিক কত, মানে সেটা শুরুই বা হবে কখন থেকে। আর এর আগে যারা ধরুন ফাইনাল লিস্টে যারা বাদ পড়েছে, তাদের কিন্তু বহু মানুষের কাছ থেকে এরকম সংবাদ আমরা পেয়েছি, আপনারাও আশপাশে খোঁজ নিলে হয়তো পাবেন, যে ওই যে ফর্ম 6 ফিল আপ করে তাদের যে নতুন করে নাম তোলবার যে পদ্ধতিটা ছিল, তাতে অধিকাংশ মানুষই আমাদেরকে জানিয়েছে যে অনেকেই ফর্ম ফিল আপ করছে, এবং সেটা আপনারা গণমাধ্যম, ফেসবুক ইত্যাদিতে, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমেও দেখবেন যে বহু মানুষ জানাচ্ছেন। সেটা সত্যাসত্য জানি না, কিন্তু যে তারা ফর্ম 6 সাবমিট করছেন, অনেকে হয়তো 2বার করেছেন সঠিক নথি দিয়ে, তাদের দাবি মতো সঠিক নথি দিয়ে হয়তো আপলোড করছেন সেটা বা সাবমিট করছেন, তারপরও সেটা রিজেক্ট হচ্ছে। আচ্ছা, এরপরেও তো এই মানুষগুলোও তো নিশ্চয়ই ওই ট্রাইব্যুনালে আবেদন করবার সুযোগ পাবে। তাহলে সামগ্রিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি, আগামীকাল যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে এবং সেটার পরিমাণ 27 লক্ষ, এটা কিন্তু কম নয়, এটা বিরাট সংখ্যা। এই 27 লক্ষ মানুষের যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে, তাতে কার নাম থাকবে কার থাকবে না সেটা তো আগামী দিনে জানাই যাবে। আগামী দিনে এটাও জানা যাবে যে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশাবলী আর কি কি থাকতে পারে, বা নির্বাচন কমিশন সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কি জানায়। আগামী 23 লক্ষ যেগুলো বাকি পড়ে থাকবে সেগুলোর ব্যাপারে দ্রুততার জন্য আর কি ব্যবস্থা সুপ্রিম কোর্ট নেয় সেগুলো তো থাকবে। কিন্তু তার সাথে যে আগের প্রশ্নগুলো জড়িত ছিল, যে কিনা প্রার্থী হতে চায়, তার নাম যদি তালিকাতে যদি দেখা যায় যে 6 তারিখের আগে বেরোচ্ছে, তাহলে সে প্রার্থীটা হবে কি করে? সে হয়তো ভোট দিতে পারবে, কিন্তু সে প্রার্থীটা হবে কি করে? এই যে প্রশ্নগুলো থাকছে, কিছু কিছু সাংবিধানিক প্রশ্নও থাকছে সেখানে, সেই প্রশ্নগুলো আশা করি সুপ্রিম কোর্টে উঠবে। কিন্তু একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে এই যে বিপুল সংখ্যক নাম আগামী দিনে ধরুন বাদ পড়তে চলেছে বলে শাসক দল, বিরোধী দলেরা অনুমান করছেন, আগামী সোমবার দিন যদি বেরোয় তালিকাটা সন্ধ্যেবেলা, ততক্ষণে কিন্তু নির্বাচন কমিশনের হাতে সুপ্রিম কোর্টের ফ্রেশ অর্ডারগুলো এসে যাবে। এবং যে পরিমাণ, মানে এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর, সেটা হচ্ছে যে সারা রাজ্য জুড়ে নবান্নর তরফ থেকেও এবং বিভিন্ন ডিএমদের কাছেও কিন্তু নির্দেশ গেছে যে বিশেষ নজরদারি ব্যবস্থা, যাতে কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা ঘটিত পরিস্থিতির অবনতি না ঘটে। কাজেই একটা টেনশন সব মিলে সমস্ত মানুষের মধ্যে কিন্তু আছে, তেমনি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদের মধ্যেও আছে। এই সামগ্রিক বিষয়গুলো আগামীকাল যেমন আমরা জানতে পারবো, তেমনি আগামীকাল হয়তো আমরা এটাও জানতে পারবো
যে এর ফলবশত নির্বাচনের দিনক্ষণের কোনো রকম পরিবর্তন হতে পারে কি পারে না, যে প্রশ্নটা আমরা মানুষের ভাষায় একদম প্রথম থেকে তুলে আসছি, যে নির্বাচনের দিন নির্ঘণ্ট অলরেডি যেটা রয়েছে, 6 তারিখে নমিনেশন প্রথমটা, 9 তারিখে উইথড্রল, তারপরে 9 তারিখে নমিনেশন, লাস্ট ডেট উইথড্রল হচ্ছে 13, 23-এ প্রথম নির্বাচন, প্রথম দফা, দ্বিতীয় দফা 29-এ। এই যে বিষয়গুলো রয়েছে তার সাথে কিন্তু নির্বাচন কমিশন থেমে নেই। বিভিন্ন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা তারা যেমন করে যাচ্ছে, যেমন এই মুহূর্তে আজকেই যেটা জানা গেল যে এবার ভোটার আইডি কার্ডের যে চেকিং, এই যে বাদ পড়বে নামগুলো, আজকের এপিসোডের যে লাস্ট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, আমাদের কমেন্টেও বহু দর্শক এই ধরনের বিষয়টাকে তুলে ধরেছিলেন যে নিরাপত্তা হলো সব ঠিক আছে, কিন্তু যারা বাদ পড়ছে তাদের ভোটার কার্ডগুলো, পুরনো ভোটার কার্ডগুলো তো তাদের কাছেই থেকে যাচ্ছে। তাহলে একটা লাইনে যখন অসংখ্য মানুষ দাঁড়ায়, তখন সেই পুরনো ভোটার কার্ড নিয়েও তো প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে পড়তে পারে। যেটা আশার খবর, এখনো পর্যন্ত ওই আশায় বাঁচে চাষা, এরকম আমরা তো ঘর পোড়া গরু, আমরা শুধু খারাপটাই হতে দেখেছি, ভালোর আস্বাদ এখনো পর্যন্ত ভোটে আমরা পাইনি। লাস্ট 2011-র পরে বাংলার মানুষ ভোট কাকে সুষ্ঠুভাবে দিতে হয় সেই জিনিস দেখেনি। কাজেই এবারে যে নির্বাচন কমিশনের লাস্ট যে ব্যবস্থাটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের চেকিং করবে, আইডি কার্ড চেকিং করবে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স, এবং সেটা বুথের বাইরে করবে। এ বাদে বাইরে যেমন সিসিটিভি থাকবে, সেই ভোটার কার্ড চেকিং এর সময় বা বুথ জ্যাম হলে যদি দেখা যায় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে অথবা সিসি ক্যামেরা থেমে গেছে, সেটা বুথের বাইরের অবস্থা বলছি, সেক্ষেত্রেও কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে রিপোল ঘোষণা করা হবে। একইভাবে বুথের ভেতরেও নিশ্চয়ই রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন, সেখানেও নিশ্চয়ই আর এক দফা যিনি ঢুকছেন যেভাবে হতো সেখানেও নিশ্চয়ই তালিকা আরেকবার মেলানো হবে যে কে ঢুকলেন। কাজেই পুরনো ভোটার কার্ড নিয়ে ঢুকে যে ভোটটা দিয়ে আসব, এই রাস্তাটা কিন্তু আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেই রাস্তাটা আর থাকছে না, সেই জায়গাটা থাকছে না। সেটা প্রশ্নটা আমাদের মধ্যেও ছিল যে ওই ভোটার কার্ডগুলো তো ডিস্ট্রয় করে দেওয়া উচিত, যেগুলো বাতিল হবে, কারণ এর পরবর্তীতেও তো সেই ভোটার কার্ডগুলোকে নিয়ে জেরক্স করে বিভিন্ন ধরনের সরকারি সুবিধা বিভিন্ন রকমের মানুষ আদায় করতে পারেন। অনেক ক্ষেত্রেই অফলাইনে এখনো অনেক ধরনের প্রসেস চালু আছে, যেগুলো অনলাইন ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয় না সেইভাবে। অনেক অ্যাপ্লিকেশন, অনেক রকম রেজিস্ট্রেশন কিন্তু এখনো ওইভাবে হয়ে যায়। সেগুলো বন্ধের জন্যও কিন্তু ওই আইডি গুলোকে চিরতরে বন্ধ কিভাবে হয় না হয় সেগুলো নির্বাচন কমিশন আশা করি আগামী দিনে স্টেপগুলো দেখবে। আর এপিসোডের শেষে আপনাদেরকে জানাই যে সামগ্রিকভাবে মানুষের ভাষা, একজন গণতান্ত্রিক উপায়ে একজন নাগরিক সে সুষ্ঠুভাবে যাতে ভোটদান করতে পারে, সে তার নিজের জনপ্রতিনিধিকে যাতে বেছে নিতে পারে, সেইটার পক্ষে প্রথম থেকে ছিল। এবং সেখানে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন রকম কাজকর্মের যেমন সমালোচনা করেছি, সেখানে রাজ্যের বিরোধী দলের সমালোচনা করেছি, রাজ্যের শাসক দলের সমালোচনা করেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে। আগামী দিনেও আমরা সেই কাজটাই চালিয়ে যাব এবং আশা করব আপনাদের সাহায্য সমর্থন যেভাবে পাচ্ছি সেইভাবেই আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। আপনার যদি এপিসোড ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যে সুচিন্তিত মতামত, মানুষের ভাষার কমেন্ট বক্স একটা অত্যন্ত সুন্দর কমিউনিটিতে পরিণত হচ্ছে, যেখানে মানুষের অনেক সুচিন্তিত সুস্থ মতামত সেখানে উঠে আসছে, মতও উঠে আসছে, বিরুদ্ধ মতও উঠে আসছে। এটাই তো একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ। কাজেই আমরা সেদিকেই এগিয়ে যাব। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।